ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা মাসুদ কামাল, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আপনি জেনে থাকবেন যে গতকাল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের পাহাড় ধস, 5 শিশুর মৃত্যু। এদিকে চট্টগ্রামে প্রাণ গেল আরও 2 জনের। এই যে পাহাড় ধসে মৃত্যু, এই দায় আসলে কার, মাসুদ কামাল? এই দায় কি পাহাড়কে দিবেন? পাহাড়কে তো দেওয়া যাবে না। এই জায়গাগুলোকে এখানে কেটে কেটে এমন একটা অবস্থা বানানো হয়, মানে যদি আপনি ঠিকভাবে দেখভালটা না করেন তাহলে যা হবার তাই। পাহাড়ের ওই বিপজ্জনক জায়গা, পাহাড় যে ধসে যায় সবাই জানে, কিন্তু ওই সমস্ত বিপজ্জনক জায়গায় মানুষ বাড়ি ঘর বানাতে দেওয়া হয় কেন, এটা যেমন ইম্পর্টেন্ট। আবার দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হলো যে ওখান থেকে মাটিও কেটে নেওয়া, যে কারণে ওগুলি ধসার মতো অবস্থায় পৌঁছে যায়। তো এগুলো যারা প্রশাসন, যারা আছে লোকাল প্রশাসন, এগুলো তাদের দেখার কথা। তারা কেন দেখেন না এটা আমি বুঝি না। এটা আমরা তো নতুন দেখছি না, এটা তো এমন না যে মাত্র এই আজকেই প্রথম হলো, এর আগে কখনো হয়নি। এটা তো সে ধরনের কোনো দুর্ঘটনা নয়, এটা কিন্তু অনেক দিন ধরেই চলছে। প্রতিবার যখন হয় তখন একটু আলোচনা হয়, তারপর সবাই আবার নিজেদের কাজে লিপ্ত হয়ে যায়, মানে ওই পাহাড় কাটার কাজে লিপ্ত হয়ে যায়। এইভাবে কিন্তু পাহাড়গুলি বেদখল হয়ে যাচ্ছে, পাহাড় শেষ হয়ে যাচ্ছে। এগুলি তো একটা ধারাবাহিক ব্যাপার। তো আমি মনে করি প্রশাসনের উচিত এই সমস্ত ব্যাপারে খুব সিরিয়াসলি দেখা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। জি, আমরা একটু প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী আপনার কাছে আসি। আমরা মাসুদ কামালের কথা শুনছিলাম, যেভাবে পাহাড় কেটে ফেলা হচ্ছে বা বনাঞ্চল উজাড় করে দেওয়া হচ্ছে, এই যে মৃত্যু, এটা কি আমরা আসলে ন্যাচারাল ডিজাস্টারের মৃত্যু বলবো না আসলে ম্যানমেড ডিজাস্টারের? ধন্যবাদ আপনাকে। দেশের সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই বলেছেন, অবতারণা করেছেন। আমি শুধু এতটুকু বলে দেখেন, প্রকৃতির একটা প্রতিশোধ কিন্তু আছে। আপনি পাহাড়কে সুস্পষ্ট হয়ে বলা হয়েছে এটা জমিনের প্যারেক হিসাবে আল্লাহ মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যেন ভূমিটার ভারসাম্য রক্ষা করা হয়। আপনি সেই পাহাড়কে আপনি সংরক্ষণ করছেন না, নির্বিচারে পাহাড় কাটতে দিচ্ছেন। ইভেন পাহাড়ের সরকারি পৃষ্ঠপোষকতায় কখনো কখনো পাহাড়ের মাটি কেটে আপনি ইটভাটায় বিক্রি করছেন। আপনি পাহাড়ের মাটি কেটে আপনি বস্তি বানাচ্ছেন, আপনি ভবন বানাচ্ছেন, সেই ভবন আপনি অন্যকে ভাড়া দিচ্ছেন। তাহলে প্রকৃতি আপনাকে বিচার করবে না, পরিবেশ আপনাকে প্রতিশোধ নেবে না? সেই প্রতিশোধটাই কিন্তু এগুলো নিচ্ছে। আপনি বন উজাড় করছেন, ভূমিকম্প হচ্ছে। আপনি ধরেন যে এই যে বড় বড় গাছগুলো আপনি কেটে ফেলছেন, আপনি বজ্রপাত হচ্ছে। আপনি পাহাড় কাটছেন, ভূমিধস হচ্ছে। আপনি নদী ভরাট করছেন, অকালে বন্যা হচ্ছে। এগুলো কিন্তু প্রকৃতির প্রতিশোধ। আমি মনে করি প্রকৃতিকে আপনি যখন ধ্বংস করবেন বা পরিবেশকে ধ্বংস করবেন, তার বিচার যেটা হয়, ন্যাচারাল যে জাস্টিসটা, সেই জাস্টিসটা এখানে হচ্ছে। আপনি রোহিঙ্গা আসার পরে রোহিঙ্গা ক্যাম্পে আপনি গিয়েছেন কিনা আমি জানি না, মাসুদ কামাল ভাই নিশ্চয়ই গেছেন। সেই সমস্ত বনগুলাকে নির্বিচারে উজাড় করা হয়েছে এবং সেখানে অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করা হয়েছে প্রশাসনের নাকের ডগায়। আমরা তাদেরকে জায়গা দিয়েছি, তার মানে এই নয় যে আপনি প্রকৃতিকে ধ্বংস করবেন, আপনি পাহাড় কাটবেন, আপনি গাছপালাকে নিধন করবেন এবং সমস্ত জীববৈচিত্র্যকে ধ্বংস করে আপনি আপনার আবাস তৈরি করতে যাবেন। তখন এই প্রকৃতি, এই পরিবেশ, এই জীববৈচিত্র্য যে প্রতিশোধটা নেবার, সেই প্রতিশোধ নিচ্ছে। আর এই প্রতিশোধের বলির পাঠা হচ্ছে নিরীহ মানুষ, যারা এই সমস্ত জায়গায়, ভালনারেবল জায়গায় ঘর তৈরি করাতে বাধ্য হচ্ছেন বা যাদেরকে ঘর করতে দেওয়া হচ্ছে। দেখেন, এই দায় দায়িত্ব অবশ্যই প্রশাসনকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে। কারণ রাষ্ট্রের উচিত ছিল, রাষ্ট্র তো কোনো অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস। রাষ্ট্রের যে সমস্ত অর্গানগুলো আছে, আমাদের পরিবেশ অধিদপ্তর আছে, আমাদের বন অধিদপ্তর আছে, আমাদের এই পাহাড়গুলো সংরক্ষণ করার জন্য নিশ্চয়ই আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে। সেগুলোকে যখন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, যখন পেপার পত্রিকায় আসে, সংবাদ প্রচার হয়, তখন প্রকৃতির যে প্রতিশোধটা, সেই প্রতিশোধের বলির পাঠা হয়েছে আজকে এই চিটাগংয়ের মানুষগুলা, কক্সবাজারের মানুষগুলা। অতএব এখনো আমাদের সজাগ হওয়ার বা সচেতন হওয়ার। মাসুদ কামাল ভাইয়ের সাথে সম্পূর্ণ আমি একমত যে যখন এগুলো ঘটে বর্ষাকালে, আমরা কয়েকদিন আলোচনা করি, টকশোতে কলা বলি, পত্রিকাতে নিউজ হই, আবার আমরা ভুলে যাই। আমরা খুব ভুলে যাওয়ার জাতি। সেই ভুলে না গিয়ে
আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি প্রত্যেকটি ছোটখাটো ইস্যুগুলোকে অ্যাড্রেস করেন। আমি আজকে অনুরোধ করতে চাই, এই যারা পাহাড় কাটছে, বৃক্ষ নিধন করছে, যখন 25 কোটি বৃক্ষ লাগানোর একটি মহা পরিকল্পনা সরকার নিয়েছেন সবুজায়ন করার জন্য, প্রকৃতিকে বাঁচানোর জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য, তখন যারা এই পরিবেশকে ধ্বংস করছে তাদের বিষয়েও সরকারের একটি সুস্পষ্ট ঘোষণা, উদ্যোগ এবং নীতিমালা প্রণয়ন করা হবে, সেটা আমরা প্রত্যাশা করি। জি, আমরা একটু মাসুদ কামাল আপনার কাছে ফিরে আরেকটি ইস্যু নিয়ে কথা বলি। গতকাল প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে শেয়ার বাজার কারসাজিতে জড়িতদের চিহ্নিত করে নেওয়া হচ্ছে ব্যবস্থা। বিগত সরকারের আমলে শেয়ার বাজার কারসাজির সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো হবে, কিন্তু মানে ব্যবস্থা নিলে তো আমার কোনো আপত্তি নাই। দেখেন, আমাদের এখানে শেয়ার বাজারের নিয়ে কেলেঙ্কারি নানা সময় হয়, আমরাও আগে দেখেছি। এবং একটা বিশেষ গোষ্ঠী, একটা সিন্ডিকেট থাকে, তারা এখান থেকে বিপুল অর্থ সরিয়ে নেয়, যে কারণে আমাদের এই শেয়ার বাজার কিন্তু কখনোই তার স্বাভাবিক গতিতে চলতে পারে না। তো এর মধ্যে সরকার প্রধান যদি বলে থাকেন, তাহলে এটা তো খুবই ইতিবাচক একটা কথা। সরকার প্রধানের বক্তব্য গুরুত্ব দিতেই হবে। এবং আমি আশা করব যে সরকার প্রধান যে কথাটা বলেছেন এটা যেন বাস্তবায়িত হয়। কারণ সরকার প্রধান নিজে যে তো আর এই কাজটা করবেন না। উনি ওনার ইচ্ছার কথা প্রকাশ করেছেন, উনি ওনার নীতির কথা বলেছেন। এখন সেটাকে বাস্তবায়ন করার যাদের দায়িত্ব, তারা, আমি আশা করি সেটা খুব সিরিয়াসলি বাস্তবায়ন করবে। কারণ আপনি মনে রাখবেন, একটা দেশের অর্থনীতির অনেক কিছু কিন্তু শেয়ার বাজারের উপর নির্ভর করে। শেয়ার বাজার যদি আপনার ভালো অবস্থায় থাকে, শেয়ার বাজারে যদি সাধারণ মানুষের মানে পার্টিসিপেশন থাকে, তাহলে সেটা কিন্তু অর্থনীতির একটা স্বস্তিদায়ক অবস্থা আছে বলে মানে আপনার প্রমাণিত হয়। কাজেই আমি মনে করি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ উনি নিয়েছেন। কিন্তু সেই সঙ্গে আমি এটাও প্রত্যাশা করি যেন ওনার নেওয়া এই উদ্যোগটা যাদের উপর দায়িত্ব বাস্তবায়নের, তারা যেন যথাযথভাবে বাস্তবায়ন করেন। না হলে কি হবে, যদি বাস্তবায়ন না হয় এবং সে ধরনের ব্যবস্থা শেষ পর্যন্ত না নেওয়া হয়, তাহলে যে সমস্যাটা ঘটবে, এরপর কিন্তু প্রধানমন্ত্রীর কথা আর কেউ কোনো গুরুত্ব দিবে না, অথবা যে কোনো সংকটে প্রধানমন্ত্রীর কথার উপর মানুষ আস্থাও রাখতে পারবে না। কাজে এই সরকারের উচিত হবে প্রধানমন্ত্রীর এই মানে আপনার বক্তব্য, এটাকে বাস্তবায়নের জন্য সক্রিয় হওয়া। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, এই যে সিন্ডিকেটের কথা মাসুদ কামাল বলছিলেন, ব্যবস্থা নেওয়া হলে কি আসলে এই যে যেই শেয়ার বাজার কারসাজিতে প্রায় অনেকে নিঃস্ব হয়ে গেছে, তাদেরকে কম্পেনসেট করার কিভাবে করতে পারে গভর্নমেন্ট? দেখেন, আমি একটু মনে করতে চাই আমার ছাত্র জীবনের কথা। 96-এ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন মাসুদ কামাল ভাইয়ের নিশ্চয়ই মনে থাকবার কথা, আপনি তখন মনে আছে কিনা আমি জানি না, আমি তখন ফকিরের পুলে থাকি একটা মেসে। তখন সেই সময় শেয়ার বাজারে কাগজ বিক্রি হতো এই মতিঝিলে, এই মতিঝিলে কাগজ বিক্রি হতো। রাতারাতি মানুষ বড় হলো এবং তারপরে একটা সময় মানুষ নিঃস্ব হয়ে গেল, কেউ বলে 15 লক্ষ লোক। এবং আমরা মতিঝিলে কাফনের কাপড় পরে আত্মাহুতি দিতে দেখেছি, মানুষকে আত্মহত্যা করতে দেখেছি, তার প্রতিকার হয়নি। এবং সেই শেয়ার কেলেঙ্কারির হোতাদেরকে ধরে আনার জন্য কি করা হলো, ইব্রাহিম খালেদ নামে একজন ব্যাংকার ছিলেন, ভালো ব্যাংকার ছিলেন বাংলাদেশের, তার নেতৃত্বে একটা তদন্ত কমিটি হলো। আজ পর্যন্ত সেই ইব্রাহিম খালেদের তদন্ত কমিটিতে সালমান এফ রহমান সহ একটা গ্রুপকে দায়ী করা হলো। এবং সেখানে এই যে পরবর্তীতে অর্থমন্ত্রী হলেন কামাল সাহেব, মোস্তফা কামাল সাহেব, ওনার কোম্পানিও কিন্তু এর মধ্যে জড়িত ছিলেন, সেটাও আমরা জানলাম। কিন্তু সেই ইব্রাহিম খালেদের নেতৃত্বে যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির আলোর মুখ দেখলো না, বিচারও হলো না। এরপরে আবুল মাল আব্দুল মুহিত ক্ষমতায় আসলেন এবং তারপরে সারা বিশ্ব ওনারা ওই রোড শো করলেন বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করার জন্য। তারপরে যখন মানুষ নিঃস্ব হয়ে গেল, তখন যখন সংসদে যখন আলোচনা হলো, তখন উনি বললেন, প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত, যে উনি শেয়ার মার্কেটে বোঝেন না। তাহলে উনি রোড শো করলেন আমেরিকাতে, লন্ডনে, জার্মানি, সুইজারল্যান্ডে বিনিয়োগ করার জন্য, কিন্তু যখন শেয়ার মার্কেটে ধস হলো, সেটাও উনি আর বললেন আমি শেয়ার মার্কেটে বুঝি না। এইভাবে মানুষকে নিঃস্ব করা হয়েছে কিছু ফটকাবাজ এবং কিছু সিন্ডিকেটেড এই ব্যবসায়ীদের কারণে। প্রধানমন্ত্রী বলেছেন, আমি প্রধানমন্ত্রীর কথাকে বিশ্বাস করতে চাই, কারণ এবারে যিনি প্রধানমন্ত্রী, কথায়, কাজে, আচরণে
ব্যবহারে এবং সিদ্ধান্ত গ্রহণে উনি কিন্তু অত্যন্ত স্পষ্ট। অতএব উনি যে, আমি কামাল ভাইয়ের মতো সেই একই আশাবাদ ব্যক্ত করতে চাই, শেয়ার মার্কেটে কেলেঙ্কারি 96 হয়েছে, শেয়ার মার্কেটে কেলেঙ্কারি আবুল মুহিদের সময় হয়েছে। অতএব এই হোতাদেরকে চিহ্নিত করাই আছে। শুধু সরকার যারা সংশ্লিষ্ট তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে ইব্রাহিম খালেদ নামে একজন ব্যাংকার ছিলেন প্রয়াত, রূপালী ব্যাংকে কাজ করতেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর উনি ছিলেন। ওনার নেতৃত্বে যে তদন্ত কমিটি হয়েছে, এই তদন্ত কমিটি এখনো বাংলাদেশ ব্যাংকের সংরক্ষিত আছে বলে আমি মনে করতে চাই। এই রিপোর্টটা সরকার যদি নেয় এবং সেই রিপোর্টটা যদি বাস্তবায়ন করে এবং রিপোর্টে যে সমস্ত অপরাধীকে চিহ্নিত করা হয়েছে তাদের যদি বিচারের আওতায় আনা যায়, তাহলে অটোমেটিক্যালি যে সমস্ত শেয়ার হোল্ডাররা নিঃস্ব হয়ে গেছে এবং পথে বসেছে তাদের কিছুটা হলেও এবং যারা আত্মাহুতি দিয়েছে তাদের শান্তি হবে। এবং মানুষ বোধহয় এইটুকুই চায়, খুব কম্পেনসেশন এই মুহূর্তে আছে চায় না, বরং বিচারটা চায়। বিচার যদি হয় তাহলে আগামী দিনে যারা শেয়ার মার্কেটে আছে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থেকে রেহাই পান। একজন ভোটার হিসাবে, একজন নাগরিক হিসাবে এইটুকু প্রত্যাশা করব, সরকার প্রধান যা বলেছেন তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে এবং বাস্তবায়নের জন্য ইব্রাহিম খালেদ সাহেবের রিপোর্টটা হতে পারে একটি প্রমাণ্য দলিল এবং নিরপেক্ষ দলিল, এবং সেই দলিল সরকার এই শাস্তি নিশ্চিতকরণের ক্ষেত্রে কাজে লাগাবে, সেটি আমরা প্রত্যাশা করি। জি, আমাদের একটি বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ। আমাদের সঙ্গে অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন মাসুদ কামাল এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। ফিরছি আলোচনায়। মাসুদ কামাল, জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে অন্তহীন প্রতারণা করছে বিএনপি। দেশে নিয়ে কোনো অশুভ শক্তিকে খেলতে দেওয়া হবে না, হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। জি, এটা ডক্টর শফিকুর রহমান উনি আজকে বলেছেন জুলাই আন্দোলন বিষয়ক একটা অনুষ্ঠানে, এটা বলেছেন এবং উনি আরো অনেক কথা বলেছেন ওখানে। এখানে জুলাই সনদ নিয়ে বলেছেন এবং বেসিক্যালি যে আপনার গণভোটের যে রায়টা ছিল সেটা নিয়ে বলেছেন ওনারা। এবং পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যে কথাটা হলো গিয়ে যে ওই অনুষ্ঠানে বলেছেন, সেটা হলো যে যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনে ষড়যন্ত্র করে জামাত এবং তার জোটকে হারিয়ে দেওয়া হচ্ছে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কারণ ওই নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে এবং সেই ষড়যন্ত্রে অন্তর্বর্তীকালীন সরকারও জড়িত ছিল, এই অভিযোগও উনি করেছেন। দেখেন, এই প্রত্যেকটা অভিযোগে আমি মনে করি আপনি এড়িয়ে যেতে পারবেন না, কারণ উনি তো আসলে বিরোধী দলীয় নেতা। যদি ওনাকে গুরুত্ব না দিলে আপনি অন্যায় করবেন মনে করি। এখন প্রশ্ন হলো যে উনি যেটা বলেছেন, যেমন জুলাই সনদ, আসলে জুলাই সনদ নামে যে জিনিসটাকে ধরিয়ে দেওয়া হয়েছে সেটাকে বিএনপি তার মতো করে বাস্তবায়ন করবে। এটা বিএনপি বারবার বলেছে জুলাই সনদে যে সমস্ত পয়েন্টে তারা সিগনেচার করেনি সেগুলি বাস্তবায়ন করার তো তার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আর দুই নম্বর কথা হলো যে গণভোটের কথা বলা হয়েছে, যে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটটাও আমার কাছে মনে হয়েছে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বরঞ্চ আমি তো মনে করি গণভোট যেভাবে চাপিয়ে দিচ্ছে, এটা বিশেষ করে এটা মিস্টার আলী রিয়াজ সাহেব এবং ডক্টর ইউনূসের এক ধরনের জেদের কারণে এটা হচ্ছে। তার সঙ্গে অবশ্যই এনসিপি এবং জামাতও ছিল, তারা গণভোটটা চেয়েছে, কিন্তু গণভোটটা তো আসলে আমি মনে করি অবৈধ ছিল। কারণ একটা রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে গণভোট করা যায় না, এটা একটা সাংবিধানিক বিষয়। কাজেই ওইটাও একটা ভুল ছিল। তখন গ্যাট জুড়ে সবাই করেছে এবং সেইটার ব্যাপারে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে আমরা না হলে নির্বাচন পিছিয়ে যেত, যে নম্বরটা আমরা মেনেছি। এই যে কথাগুলি না, এগুলি শুনলে মনে হয় কি যে ডক্টর ইউনূস সরকার বুঝি সবাইকে ব্ল্যাকমেল করেছে, আমার যেটা মনে হয়। তা না হলে এদেরকে বলছে তোমরা যদি না মানো তাহলে নির্বাচন পিছিয়ে দেবো, হ্যান করবো, ত্যান করবো, এই সমস্ত বিষয়গুলো এগুলো খুব আপত্তিকর। আর সবশেষ যে কথাটা বলেছেন ডক্টর শফিক, এটা তো ভয়ঙ্কর একটা তথ্য, যে উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন নিজেই সেই ষড়যন্ত্রের মধ্যে ছিল, যে ষড়যন্ত্র করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে হারিয়ে দেওয়া মানে কি? বিএনপিকে জিতিয়ে দেওয়া। এখন বিএনপির জয়ের পেছনে যদি উনি ষড়যন্ত্র তত্ত্ব খুঁজেন, তাহলে কিন্তু যে নির্বাচনটা আমাদের হয়ে গেল 12 ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনের যথার্থতা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা
সন্দেহ আর কি। এবং এই সন্দেহটা কিন্তু আমি মনে করি গণতন্ত্রের জন্য ভালো নয়। এখন উনি যে ষড়যন্ত্রের কথা বলছেন, এর কি প্রমাণ অথবা কি কারণে বলছেন, কোন ঘটনার প্রেক্ষিতে বলছেন, এই ব্যাপারে আমার মনে হয় ওনাকে বলতে বলা উচিত। আর যদি ষড়যন্ত্র থাকে, তাহলে তো এই নির্বাচন যদি ভালো না হয়ে থাকে, তাহলে তো এই সরকারের যে বৈধতা সেটা নিয়ে তো প্রশ্ন উঠবে। আর আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি তো নিজেকে প্রতারিত মনে করব যে একটা ষড়যন্ত্রের নির্বাচন আমরা ভোট দিলাম কেন। কাজে এগুলো নিয়ে মনে করি সরকারের যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনার মন্তব্য শুনতে চাই। কামাল ভাই যথার্থ বলেছেন, আমি ওই আইনগত ব্যাখ্যায় যাব না। আমি একজন শিক্ষক। এই জুলাই সনদ তৈরি হওয়ার আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে শুরু হয়েছিল, তার প্রত্যেকটি ফেজে আমি সক্রিয়ভাবে ছিলাম, কথার মাধ্যমে, লেখনের মাধ্যমে, ইভেন মাঠেও ছিলাম। সেই জায়গায় আমাদের মূল চাওয়াটা কি ছিল? একটা বৈষম্যহীন বাংলাদেশ, সুবিচারের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ভোট চুরির নির্বাচন আর হবে না, এই বেসিক জিনিসগুলো তো, সুবিচারের বাংলাদেশ। সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখলাম দীর্ঘ আলোচনা হলো, একটা সনদ তৈরি হলো, সনদে স্বাক্ষর হলো। সেই স্বাক্ষরের পরে আমরা অভিযোগ শুনলাম যে যেখানে স্বাক্ষর করেছি সেটি থাকেনি, বিএনপি যেখানে স্বাক্ষর করেছে সেটা পরিবর্তন হয়ে গেছে। এই যে পরিবর্তন কারা করলো? আমি কামাল ভাইয়ের মতো একইটুকুই বলতে চাই যে কিছু কিছু ব্যক্তি বহু দূর থেকে উড়ে এসে আমাদের ঘাড়ে কিছু জিনিসগুলো চাপিয়ে দিতে চেয়েছেন, জোর করে একরকম বলতে গেলে। সেই চাপিয়ে দেওয়া জিনিস যে মানুষ ভালোভাবে নেয়নি বা নেওয়ার সুযোগ দেওয়া হয়নি গণভোটের মাধ্যমে, সেটা অন্য একটা ডিবেট। আমি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আজকে যারা কথা বলছেন, আমি জুলাই সনদের বাস্তবায়ন চাই, কিন্তু কোনটা চাই? আমি সেটিই চাই আলোচনার মাধ্যমে সকল দলের কাছে গ্রহণযোগ্য একটি বিষয় বাস্তবায়ন হোক, সেটা আমরা চাই। দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে দলটি আজকে এই যে তার কথা বললেন আপনি, আমি নাম না নেই বলতে চাই। আচ্ছা, জুলাই সনদে তো স্বাক্ষর করেছে এনসিপি, অনেক পরে করেছে। তাহলে যখন নমিনেশন দিলেন তখন নারীদেরকে মনোনয়ন দিলেন না কেন? তাহলে আপনি তো প্রথম ভঙ্গ করলেন জুলাই সনদের বাস্তবায়নটা। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে যে তাও 10% নিচে তারা দিলেন, তারা মনোনয়ন। তাহলে আপনি জুলাই সনদ বাস্তবায়ন চাবেন, আবার নিজেরা যখন আপনার কর্মকাণ্ড করবেন তখন জুলাই সনদের কিছু কিছু বিষয়গুলোকে নিজেরাই প্রথমে ভঙ্গ করবেন। আজকে যেটা বলছেন, জুলাই সনদের তো অধিকাংশ বিষয়গুলো আইনে পরিণত হয়ে গেছে। বিএনপি যে বিষয়গুলো আইনে পরিণত করেনি বা নাকচ করে দিয়েছে, কিন্তু পাশাপাশি তারা একটা বলেছে, দেখেন যেদিন 162 ধারায় যেদিন মানে আলোচনা হয় পার্লামেন্টে, ওই ডিবেটে আমার থাকার সৌভাগ্য হয়েছিল, আগেও বোধহয় আমি একবার বলেছি। এবং সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে কয়েকবার ওই জুলাই সনদটা দেখে বলেছিলেন যে প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করবো। মাননীয় প্রধানমন্ত্রীও সেদিন বলেছেন জুলাই সনদের একটা অনুষ্ঠানে যে আমরা এটা বাস্তবায়ন করবো। তাহলে বাস্তবায়নটা যেটি সনদে লেখা আছে সেটি সরকারি দল মনে করছে এভাবে বাস্তবায়ন করলে মানুষ সুফল পাবে না, তাহলে বাস্তবায়ন করতে ওনারা চান আলোচনার মাধ্যমে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন একটা প্রস্তাব দিয়েছেন সর্বদলীয় কমিটি করার জন্য। আজ পর্যন্ত সেই সর্বদলীয় কমিটি করার জন্য আমি বিরোধী দলীয় নেতাকে সেদিন শুনেছিলাম যে ওনারা এক সম্মতি হয়েছিলেন যে একটা সর্বদলীয় কমিটি হবে, সেই কমিটির মাধ্যমে অমীমাংসিত ইস্যু যেগুলো জুলাই সনদে আছে, কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে এবং যেগুলো আইনে পরিণত হয়নি, বাতিল হয়ে গেছে ওই যে 90 দিনের মধ্যে না করার কারণে, সেগুলো নিয়ে আলোচনার ভিত্তিতে নতুন করে সংবিধান সংশোধন করবেন। তাহলে নতুন করে সংবিধান সংশোধন করতে হলে আলোচনার এই পথটা আমরা বন্ধ করছি কেন? আজকে জুলাই সনদের সবচেয়ে স্টেক হোল্ডার কারা? বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি। যদি তাই হয় তাহলে আপনি মাঠের রাজনীতিকে উত্তপ্ত না করে পার্লামেন্টে, যেহেতু আপনারা আমরা নিজের এলাকার উন্নয়নের কথা বলছি, বিরোধী দলের নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে তার নির্বাচন এলাকার উন্নয়নের দায়িত্ব দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী সেটা সানন্দে চিত্তে নিচ্ছেন, পরের দিন সংশ্লিষ্ট মন্ত্রীকে পাঠাচ্ছেন, মেয়রকে পাঠাচ্ছেন তার এলাকার দায়িত্ব সব পূরণ করার জন্য। তাহলে এই যে জুলাই সনদ নিয়ে যে সমস্ত টানাপোড়েন তৈরি হয়েছে, এই বিষয়গুলো নিয়ে সরকারের যে প্রস্তাব, সর্বদলীয় কমিটি, এবং সেখানে সাংবাদিক থাকতে পারে, লয়ার থাকতে পারে, অন্য শ্রেণী পেশার মানুষও সেখানে থাকতে পারে, এবং আলোচনার ভিত্তিতে মানুষের জন্য, রাষ্ট্রের জন্য, এবং আমার এই ছাত্র বন্ধুরা যারা রক্ত দিয়ে একটা বৈষম্যহীন বাংলাদেশ চাইলো, মেধাবীদের বাংলাদেশ চাইলো, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাইলো, এবং আগামী দিনে কোনো নির্বাচনের আগে যেন অন্তত একদলীয় নির্বাচন ব্যবস্থার কায়েম করতে না পারে কোনো সরকার, সেটার জন্য যে একটি চাইলো, বিনা বিচারে মানুষ হত্যা করা, বিনা বিচারে দেশের প্রধানমন্ত্রী সহ অগণিত নেতা নেত্রীকে অপমান অপদস্থ করা, এগুলোর জন্য পুনরাবৃত্তি না ঘটে,
তার জন্য যা যা করা দরকার বসছেন না কেন? আপনারা তো এক জায়গায় বসে চা খাচ্ছেন, একজন আরেকজনের সাথে সৌজন্যতা পোষণ করছেন, একজন আরেকজনের অফিসে যাচ্ছেন, একজন আরেকজনের উন্নয়নের দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন। তাহলে এই জুলাই সনদে মাঠ গরম না করে, মাঠ উত্তপ্ত না করে, সংসদের ভেতরে আলোচনার মধ্য দিয়ে, সংসদের বাইরে পার্লামেন্টারি যে কমিটিগুলো হচ্ছে সেই কমিটিগুলোর মধ্য দিয়ে আমরা সমাধান করতে পারি। দেখেন, সরকারি দলের একটা আহ্বান ছিল যে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে, বিরোধী দল সেই নামটা দেয়নি। অতএব বিরোধী দলটা যদি নামটা যদি দিত, তাহলে এই যে জুলাই সনদের যে বাস্তবায়নের আর এক ধাপ কিন্তু অগ্রগামী হতো। অতএব শুধু মাঠের রাজনীতি তো আমরা বহুদিন দেখেছি। আমরা গত 18 বছরে এই তুচ্ছ তাচ্ছিল্য করা, মাঠ গরম করা, এগুলো করতে যে দেশের অর্থনীতি, দেশের সমাজনীতি, দেশের বিচারাঙ্গন, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের শেয়ার মার্কেট সবগুলো ভঙ্গুর। আজকে এই ভঙ্গুর অবস্থা থেকে জাতিকে মুক্ত করার জন্য আমি মনে করি সরকারি দল, বিরোধী দল নিজেরা আলোচনায় বসবে, সংসদের ভেতরে, সংসদের বাইরে, জাতিকে অন্তত স্বস্তি দেবে যে এই 1 বছর হইল না নির্বাচনের, এখনই যদি মাঠ গরম করেন তাহলে এমনটি ভাবার কোনোই কারণ নাই যে স্বৈরাচার ফিরে আসবে না। আর যদি ওই পতিত স্বৈরাচার যদি দেশে ফিরে আসে, সবচেয়ে প্রথম যে দলটি ক্ষতিগ্রস্ত হবে সেটা কিন্তু এনসিপি। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর আমি মাকসুদ কামাল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে যদি বিরোধী দলীয় নেতা যদি এই ষড়যন্ত্র নির্বাচনের কথা বলেন, তাহলে ষড়যন্ত্র তথ্য যে উনি দিলেন, সেই তথ্যের পেছনের যুক্তিটা কি, পেছনের তথ্যটা কি, পেছনের ইনফরমেশনটা কি, এটি উনি জাতিকে ওনার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করবেন। এটা সরকারের দায়িত্ব নেতা স্পষ্ট করা, ওনার দায়িত্ব স্পষ্ট করা। উনি দায়িত্বশীল বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা হিসেবে উনি শপথ নিয়েছেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছেন, জাতীয় পতাকা ওনার গাড়িতে আছে। অতএব ওনাকেই স্পষ্ট করতে হবে যে উনি যে এই ধরনের একটি ভয়াবহ অভিযোগ উত্থাপন করলেন, সবার কাছে দেশে বিদেশে গত 18 বছর পরে একটি সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন হলো, সরকার শপথ নিল। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসান আলী, আমাদের শেষ করতে হবে। ধন্যবাদ মাসুদ কামাল। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।